স্বাগত সবাইকে স্টার নিউজের নিয়মিত আয়োজন স্টার মানিতে আপনাদের সাথে আছি আমি হাসানুল শন। দর্শক, আজ আমরা দেশের পুঁজিবাজার নিয়ে আলোচনা করব। দেশের পুঁজিবাজারের চ্যালেঞ্জ, সমস্যা, সম্ভাবনা এবং এই বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কী করণীয় সেটি জানার চেষ্টা করব। এই জন্য আমাদের সাথে আজ আছেন সাবেক একজন সচিব এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। স্বাগত আপনার কাছে। স্যার, শুরুতেই জানতে চাবো, আমরা এই বাজারে দেখেছি বিনিয়োগকারীরা বারবার হোঁচট খেয়েছেন। আপনার কাছে কি মনে হয়, আমাদের দেশের পুঁজিবাজার ফাংশনাল না কেন? আমরা এই বাজারকে ঠিক করতে পারছি না কেন? এটা বলতে গেলে তো দীর্ঘ সময় লাগবে যে কেন বাজার ঠিক করতে পারছি না। একে একে যদি বলি খুব সংক্ষেপে, এক নম্বর হচ্ছে এটা খুব ছোট বাজার, একটা ফ্রন্টিয়ার মার্কেট। এই ফ্রন্টিয়ার মার্কেট মানে সামান্য কিছু কোম্পানি আছে। আপনার এখন যদি কেউ বিনিয়োগ করতে চায় তো বিনিয়োগ করার মতো কোম্পানি আমার মনে হয় ব্যাংকিং সেক্টরটা বাদ দিলে হার্ডলি 40-50টা কোম্পানি আছে যেখানে আসলে বিনিয়োগ করা যায়। অর্থাৎ আমরা ভালো কোম্পানিকে লিস্টিং করাতে পারি নাই। বাংলাদেশে অনেক ভালো কোম্পানি আছে কিন্তু তার লিস্টিংয়ে আসে নাই। এটা হচ্ছে প্রথম দুর্বলতা। এত ছোট মার্কেটে ম্যানুপুলেট করা খুব সহজ। এত ছোট মার্কেটে হওয়ার কারণে যে পুঁজিবাজারের যে একটা প্রধান উদ্দেশ্য যে আপনি বিনিয়োগের জন্য অর্থ যোগান দেওয়া, সেটা এখানে হয় নাই। তার কারণ মানুষ এখানে ব্যাংক থেকে অর্থ জোগাড় করে, এখানে পুঁজিবাজারে আসে না। ব্যাংকই 99%-এর উপরে যে বিনিয়োগ সেটা ব্যাংক থেকে আসে। তার কারণ আমাদের ব্যাংকে সারপ্লাস মানি আছে। বিনিয়োগ যেহেতু ত্বরান্বিত হয়নি কোনোদিনই, প্রাইভেট সেক্টর বিনিয়োগ, সেজন্য ব্যাংকে সবসময় আমাদের সারপ্লাস মানি থাকে। দ্রুত বিনিয়োগ হলে এই সারপ্লাস মানিটা থাকতো না ব্যাংকে, তাহলে ব্যাংকে লং টার্ম লোন দেওয়া সম্ভব ছিল না। তখন পুঁজিবাজারে যেতে মানুষ বাধ্য হতো। কিন্তু যেহেতু আমাদের বিনিয়োগটা মন্থর এবং প্রতি বছর যে অ্যাডিশনাল ডিপোজিট আসে, রাফলি 10% মতো যে অ্যাডিশনাল ডিপোজিট ব্যাংকিং আসে বিনিয়োগের জন্য, নতুন বিনিয়োগের জন্য এই অর্থে যথেষ্ট। কিন্তু স্যার, দীর্ঘমেয়াদী বিনিয়োগ তো পুঁজিবাজারের মাধ্যমে আসার কথা ছিল। যেহেতু ব্যাংকের প্রচুর অর্থ আছে, এটাই আমি বলতে চাচ্ছি, যেহেতু ব্যাংকের প্রচুর অর্থ আছে তারা লং টার্ম বিনিয়োগ করতে সমর্থ। এটা নিয়ম বিরুদ্ধ, কারণ ব্যাংকিং সেক্টরটা শর্ট টার্ম লোন নেয় আর লং টার্ম যদি বিনিয়োগ দেয়, ইট ইজ মিসম্যাচ। কিন্তু বাংলাদেশে মিসম্যাচটা হয়ে যাচ্ছে এবং মিসম্যাচটা করতে পারছে এজন্য যে ব্যাংকের প্রচুর লিকুইডিটি আছে, বিনিয়োগের ডিমান্ডটা খুব সামান্য। এবং বিশেষ করে গত 2 বছর বিনিয়োগটা এত কম হয়েছে, প্র্যাকটিক্যালি হয়নি। এবং যেটা প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ এবছর স্লাইটলি ওভার 6%, যেটা আমার মনে হয় গত 25 ইয়ার্সে সর্বনিম্ন। তো এই পরিস্থিতিতে আপনি ব্যাংকিং সেক্টরেও যেমন কোনো গ্রোথ ডেভেলপমেন্ট হচ্ছে না মানি মার্কেটে, ঠিক একইভাবে ক্যাপিটাল মার্কেটে বা পুঁজিবাজারেও এখান থেকেও নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না। তো নতুন যদি বিনিয়োগ না আসে, নতুন যদি কোম্পানি লিস্টিং না হয়, তাহলে ওই ঘুরে ফিরে ওই সামান্য কটা যে কোম্পানি আছে ওর মাঝেই পুঁজিবাজারটা ঘুরপাক খাচ্ছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের এখানে যারা বিনিয়োগকারী তারা লং টার্ম চিন্তা করে না। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কম। যেসব বিনিয়োগকারী তার বেশিরভাগই হচ্ছে শর্ট টার্ম ট্রেডার্স, এদেরকে বিনিয়োগকারী বলা যায় না। এরা আজকে বিনিয়োগ করে, 3 দিন পরে এটা উঠে নিতে চায়, ওটাই তাদের ব্যবসা। কি করেন? আমি পুঁজিবাজারে ব্যবসা করি, এই হচ্ছে উত্তর। তো যেখানে এইরকম এই বিনিয়োগের ক্ষেত্রেও যখন যেটির খুব বেশি দাম বাড়ে, সেই কোম্পানিটার আসলে অবস্থা কি, এটা ভালো কোম্পানি কিন্তু সেটাও দেখে না। এটা এক ধরনের গুজবও চলে। যেহেতু এদেরকে টাকা ধরে রাখার ক্ষমতা কম এবং বেশি টাকা বিনিয়োগ করার ক্ষমতাও কম, সুতরাং তারা খোঁজে ছোট ছোট কোম্পানি এবং গুজবে চলে। দিস ইজ এ রিউমার বেসড মার্কেট, ইট ইজ নট এ নলেজ বেসড মার্কেট। যেটা
পুঁজিবাজারে নর্মালি নলেজ বেসড মার্কেট, কিন্তু আমাদের এখানে এটা রিউমার বেসড মার্কেট। এর ফলে হয় কি, যে সমস্ত কোম্পানি এক্সিস্ট করে না বা গত 5 বছরে ডিভিডেন্ড দেয়নি, এই কোম্পানিগুলোতে দাম কমে গেছে, 10 টাকার শেয়ার 8 টাকায় বিক্রি হচ্ছে। সবাই ভাবে যে এখানে 8 টাকা দাম, এটা কিনি। কারণ 8 টাকা থেকে যদি 9 টাকা হয় তাহলে কিন্তু অনেক 10%-এর বেশি আপনার প্রফিট হয়ে গেল। কিন্তু যেটা দাম 230 টাকা, আপনি 230 টাকা ইনভেস্ট করলেন, ওইটা 10% হতে গেলে কিন্তু আপনাকে 260 টাকা হতে হবে। তো সেইটা কিন্তু লং টার্ম ছাড়া সম্ভব না। সুতরাং এই যে ছোটোখাটো কোম্পানি নিয়ে ব্যস্ত থাকে এবং এর ফলে ম্যানিপুলেশনটা বেশি হয়। ওখানে রিউমার ছড়ায়, এই কোম্পানিতে তো নতুন করে বিনিয়োগ আসছে, কি এই কোরিয়া থেকে বিনিয়োগ আসছে, জাপান থেকে বিনিয়োগ আসছে, একটা রিউমার তুলে দিয়ে নিজেরাই যারা এই কম দামে শেয়ারটা কিনে রিউমার তুলে দামটা বাড়িয়ে তখন সাধারণ বিনিয়োগকারী বলে হয় আর এটা তো দাম বাড়ছে, ওইখানে ঝাঁপিয়ে পড়ে। সার্টেন স্টেজের পরে তারা বিক্রি করে দেয়, যারা এই ম্যানিপুলেশনে আছে তারা এটা বিক্রি করে দেয়। স্যার, এই ম্যানিপুলেশন বা এই যে রিউমার, এই জায়গাগুলো বন্ধ করার কোনো উপায় নেই? খুব ডিফিকাল্ট, কারণ স্পেকুলেশন করার রাইট সবারই আছে, কিন্তু ম্যানিপুলেশন করার রাইট নাই। এই যে স্পেকুলেশন অ্যান্ড ম্যানিপুলেশন, এর মাঝে ঠিক যে কোথায় বর্ডার লাইন, এটা চয়েস এটা পিক আপ করা খুব এবং লিগালি প্রমাণ করা বেশ কঠিন। এই যে আপনি কি মানে শাস্তির আওতায় আনা? শাস্তির আওতায় তো আনা হয়েছে, আমরা কয়েকশো কোটি টাকা পেনাল্টি করেছে, আদায় হয়েছে কত? কোনো আদায়ই হয়নি। খুব এত নগণ্য আদায় হয়েছে এটা বলা যায় কোনো আদায়ই হয়নি। তো যখন কোনো আমি আদায়ই করতে পারবো না, তখন শত শত কোটি টাকা পেনাল্টি করে বাজারে শুধু অস্থিরতা এবং প্যানিক সৃষ্টি করা হয়। আর আমাদের এখানে আরেকটা সমস্যা আছে, যে কোনো জায়গায়, যে কোনো ডিপার্টমেন্ট, বাংলাদেশে অ্যাজ এ হোল আমি বলছি, এখানে আপনি আইন বাস্তবায়ন করবে কে? যে আইন বাস্তবায়ন করবে সেই তো দুর্নীতিবাজ। আমি বেশিরভাগ ক্ষেত্রে বলছি, আমি বলছি না যে সৎ মানুষ নাই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার দেখা যায় যে সরিষার মধ্যে ভূত। আপনি দুদকে যান, ওখানে দুর্নীতি আছে। আপনি এনবিআরে যান, দুর্নীতি আছে। রাজুকে যান, দুর্নীতি আছে। বিআরটিএতে যান, দুর্নীতি আছে। কোথায় দুর্নীতি নাই? সুতরাং আইনটা যে প্রপারলি ইমপ্লিমেন্ট করবে এই লোকই তো নাই বাংলাদেশে। আইন করে লাভ নেই এখানে। আমাদের জোর দিতে হবে সুশাসনের উপরে, আইন প্রয়োগের উপরে, এবং সেটা যত বেশি আমরা এটাকে ধরেন অনলাইনের মধ্যে করতে পারবো বা ডিজিটাল ফোরামের মধ্যে করতে পারবো, তত বেশি সহজ হবে এই জিনিসটা। তো সেই দিকে আমাদেরকে এগোতে হবে। দিস ইজ ট্রু ইন অল কেসেস, কারণ মানুষকে দিয়ে এই দুর্নীতি বন্ধ করা কঠিন হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন, এই যে এনবিআর বলেছে যে এখন অনলাইনে আপনি রিটার্ন সাবমিট করতে হবে বাধ্যতামূলক। এর ফলে দুর্নীতি যে কতটা কমে গেছে আমরা ধারণা করতে পারবেন না। এই যে লক্ষ লক্ষ লোক এখন অনলাইনে দিচ্ছে, কোনো ঝামেলা হচ্ছে না। এই লোকগুলো আগে যখন অফিসে দিত, প্রথমে যেতে হতো লয়ারের কাছে, তাকে ফি দিতে হতো, তারপরে জমা দেওয়ার জন্য অফিসে, ওখানে কিছু খরচ করতে হতো, তারপরে তাকে ডেকে পাঠাতো যে ভাই এটা তো আপনার ঠিক নেই। এই সমস্ত দুর্ভোগগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে সমাধান হয়েছে। একইভাবে সব জায়গায় সবই বাংলাদেশের সুশাসন যদি কায়েম করতে হয়, আপনার ডিজিটাল সিস্টেমের মধ্যে এটা যেতে হবে, এবং অনেকটা আছে। আগে দেখেন, আমি পেনশন হোল্ডার, আগে যে ব্যাংকে হয়তো আমার তো হতো না, কিন্তু যারা আরেকটু হয়তো নিচের লেভেলে চাকরি করেন, যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো ব্যাংকে। এখন কিন্তু এই ডিজিটালাইজ হয়ে গেছে। আমার প্রত্যেকটি পেনশন হোল্ডারের ব্যাংক অ্যাকাউন্টে 1 তারিখে জমা হয়ে যায়। করাপশন সব বন্ধ হয়ে গেছে। তো এই সব ক্ষেত্রে আপনাকে বাংলাদেশে আইন বাস্তবায়ন করতে হলে মানুষকে দিয়ে আইন আপনি দুর্নীতি বন্ধ করতে পারবেন না। এটা ডিজিটাল সিস্টেম যত এক্সপান্ড করবে, ধরেন কাস্টমস, আমি সিঙ্গাপুরে দেখেছি যে কাস্টমসের যে কালেকশন হয়, এখানে যে ইম্পোর্ট করলো আর যে অ্যাসেস করলো তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ, তাদের সঙ্গে দেখাই হয় না। যেটা দেখা হয় সেটা অনলাইনের মাধ্যমে। ফলে ওই করাপশনের স্কোপটাই কমে যায়।
তো এই ধরনের আমাদের হিউম্যান ফ্যাক্টর যত আপনি কমাবেন, স্যার আমাদের পুঁজিবাজারে তো অলমোস্ট সবকিছুই ডিজিটালাইজড, মানে সেই জায়গায় যেই সবকিছু ডিজিটালাইজ, কারসাজের কিন্তু কথা আমাদেরকে ডিটেকশনটা হতে হবে আপনার অনলাইনের মাধ্যমে, এবং সেই ডিটেকশন যখন আপনি প্রমাণ করার চেষ্টা করবেন তখন কিন্তু হিউম্যান এফোর্ট ছাড়ার উপায় নেই। এইখানে আপনি কতটুকু ডিজিটালাইজ করতে পারেন যে একটা কিছু ঝামেলা হলে অটোমেটিক্যালি পয়েন্ট আউট করবে। কোনো জায়গায় যদি দেখে যে একটা ফলস অ্যাকাউন্ট বারবার এখান থেকে আসছে, সিস্টেম বের করেন, ধরা পড়বে। সেই ধরনের সক্ষমতা আসলে সংস্থাগুলোর আছে কিনা? চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। এবং বিএসসিসির আমি যখন ছিলাম তখন আমি কিন্তু দেখেছি মোটামুটি ভালো অর্গানাইজেশন ছিল। কিন্তু এখন তো আমি বিএসসিসি সম্পর্কেও অ্যাটলিস্ট আমি কমিশন সম্বন্ধে আমি বলছি না, কিন্তু নিচের লেভেলে বিভিন্ন জায়গায় অনেক কথা শোনা যায়, কতদূর সত্য আমি জানি না। তো এগুলো অনেক কারণ আছে, আমি যেগুলো বললাম এছাড়াও অনেক কারণ আছে। এবং আপনি এই মার্কেটটাকে ঠিক করতে চাইলে এক নম্বর হচ্ছে এটা কোনো আইসোলেটেড জায়গা না। পুঁজিবাজার একটা আইসোলেটেড প্রতিষ্ঠান না, এটা হোল ইকোনমিক সিস্টেমের সঙ্গে যুক্ত। যদি দেশে আপনার বিনিয়োগ হয়, দেশে কলকারখানা হয়, দেশে ইম্পোর্ট হয়, তাহলে আপনার অর্থের চাহিদা বাড়বে। যখন অর্থের চাহিদা বাড়বে মানুষ ব্যাংকে যাবে, যখন ব্যাংকও এটা দিতে পারবে না তখন মানুষ অবশ্যই পুঁজিবাজারে আসবে। তো সেই আলটিমেটলি কথা হচ্ছে যে অর্থনৈতিক কর্মকাণ্ড যদি আপনি ত্বরান্বিত করতে না পারেন, বিনিয়োগ ত্বরান্বিত না পারেন, জিডিপি গ্রোথ ত্বরান্বিত করতে না পারেন, প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট আমাদের এখানে বহু বছর ধরে রাফলি জিডিপির 22-23%, এটা যদি আপনি উন্নত করতে না পারেন তাহলে পুঁজিবাজারে শুধুমাত্র আইসোলেটেডলি পুঁজিবাজারের উন্নতি হয়ে যাবে, এটা সম্ভব না। স্যার আমরা আবার আলোচনা আসবো, একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকবেন। বিরতির পর আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন স্টার মানি, ফিরছি আলোচনায়। স্যার আপনি বলছিলেন ভালো প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্তর ক্ষেত্রে, এবং রিসেন্ট পাস্টে আমরা দেখেছি যে ভালো রকম প্রতিষ্ঠান শেয়ার বাজারে আসেও নি, মানে আসছে না কেন, বা এখানে ভালো প্রতিষ্ঠান আনতে আসলে কি ধরনের উদ্যোগ দরকার? দেখেন, আপনি কতগুলো প্রতিষ্ঠানের এখানে আসা বাধ্যতামূলক, যেমন ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, এটাকে আসতেই হবে একটা সার্টেন পিরিয়ডের মধ্যে, এইগুলো আসছে। কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানকে তো আপনি বাধ্যতামূলক নয়। তো তাদের যদি নিজেরাই অর্থায়ন করতে পারে তাহলে পুঁজিবাজারে আসবে না, এটাই স্বাভাবিক। সেকেন্ডলি হচ্ছে যে তার দুটো বিনিয়োগ যখন করবে, যখন তো বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহের চেষ্টা করবে, তার সামনে দুটো পথ আছে, ব্যাংক আছে আর পুঁজিবাজার আছে। এখন ব্যাংকে যদি আপনি যান, প্রচুর টাকা আছে, লিকুইডিটি আছে, ব্যাংকে যদি যান, যারা ভালো ব্যবসায়ী, যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তারা ব্যাংকে গেলে সঙ্গে সঙ্গে লোন পেয়ে যায়। এমনকি ব্যাংকের লোকজন এসে বাসায় এসে এটা কাতারের কাজকর্ম ঠিক করে দেয়। সুতরাং তাদের ব্যাংক থেকে, ধরুন ব্যাংক কেন মানে তাদের অর্থ প্রয়োজন হয়, যখন তারা এক্সপানশনে যায়, অথবা মেশিনারি ইম্পোর্ট করতে হয়, অথবা ওয়ার্কিং ক্যাপিটাল আরও বেশি প্রয়োজন হয়, অর্থাৎ ব্যবসাটা যদি বড় হয় তখন তাদের অর্থের প্রয়োজন হয়। তখন অর্থের জন্য সে ব্যাংকে আছে, তো ব্যাংকের কাছে একটা টার্ম লোন চাইলো যে আমাকে 50 কোটি টাকার টার্ম লোন দেন। প্রতিষ্ঠিত একটা ব্যবসায়ীকে এই টার্ম লোনটা দেওয়ার জন্য বড় বড় ব্যাংকগুলো কিন্তু একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে দেওয়ার জন্য। কিন্তু ওই টাকাটা যদি আপনি পুঁজিবাজার থেকে নিতে চান তাহলে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, এবং পেতে পেতে আপনাকে প্রায় 1 বছর লাগবে। ততদিনে আপনার প্রয়োজন কি আপনি বসে থাকবেন? এই এক্সপানশন কবে 1 বছর পাবেন, পরে পাবেন, বা আপনার ওয়ার্কিং ক্যাপিটাল বসে থাকবেন 1 বছর, যে 1 বছর পরে আমি করব না, আপনি ব্যাংক থেকেই যাবেন। কিন্তু স্যার এখানে তো তাদের জন্য অনেক পলিসিও আছে, যেমন কর ছাড় থেকে শুরু করে অনেক সুবিধাও তো তারা পাবেন তালিকাভুক্ত হলে, তো অনেক ধরনের সুবিধা। কর ছাড়ের সুবিধা, একমাত্র কর ছাড়ের একটা সুবিধা আছে, আর এমন কোনো সুবিধা নাই, এমন কোনো সুবিধা দেওয়াও সম্ভব না। কি সুবিধা দেবেন আপনি?
কর ছাড়ের যে সুবিধাটা আছে, আমার ধারণা এই সুবিধাটা গ্রহণ করার জন্য একটা কোম্পানিও পুঁজিবাজারে আসবে না, নট এ সিঙ্গল, এবং আসেও নি। তার কারণ খুব স্পষ্ট। আপনি যদি কর দিতে না চান, তাহলে অনেক কর না দেওয়ার অনেক উপায় আছে। যেহেতু সুশাসনের অভাব আছে আমাদের, আপনার পুঁজিবাজারে এসে 5% বা 7.5% কর কম দিবেন, তার চাইতে অন্য চ্যানেলে হয়তো আপনাকে 50% কম দিতে পারবেন। বাস্তবতা হচ্ছে এটা। সুতরাং কর ছাড় দেওয়ার জন্য এই সুশাসনের যেখানে অভাব, যেখানে এত বেশি দুর্নীতি, সেখানে কর ছাড় নেওয়ার জন্য আপনাকে পুঁজিবাজারে আসতে হবে কেন? বরং পুঁজিবাজারে আসলে আপনার কতকগুলো কর্পোরেট যে যে কালচার, এটা আপনাকে মেনে চলতে হয়। কর্পোরেট গভর্নেন্স, যেটা সিজি প্র্যাকটিস যেটা আমাকে বলি, এই কর্পোরেট গভর্নেন্সে অনেক কিছু ম্যানেজমেন্টের হাতে চলে যায়। তো এবং আপনাকে পাবলিকের মধ্যে থেকে শেয়ার হোল্ডার থাকে, আপনাকে এজিএম করতে হয়, আপনার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিয়ে আসতে হয়, অনেকগুলো বাধা আছে, অনেক বেশি কমপ্লায়েন্ট মেইনটেইন কমপ্লায়েন্ট করতে হতে হয়। তো একটা লোক, আমাদের বেশিরভাগই ফার্স্ট জেনারেশন ব্যবসায়ী, কিছু কিছু জায়গায় কেবল সেকেন্ড জেনারেশন আসছে। তো এনারা মনে করেন যে আমরা নিজেরাই পারিবারিকভাবে একটা বিশাল প্রতিষ্ঠান গড়ে তুলেছি, এটা আমি অন্য লোক এসে এর মধ্যে কথা বলবে কেন? এখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আবার কি, সে এসে আমাকে চ্যালেঞ্জ করবে কেন? এই যে জিনিসগুলো, এটা সুবিধাগুলো কিন্তু ঠিকমতো বোঝানো হচ্ছে না। এখানে যে সুবিধাগুলো আছে, যে আপনার যখন অনেকগুলো ইন্ডাস্ট্রি মালিক হয়ে যান, তখন আপনার পক্ষে ব্যক্তিগতভাবে এগুলোকে গভর্ন করা সম্ভব না। তখন আপনার প্রফেশনালিজম বা কর্পোরেট গভর্নেন্স ডেভেলপ করতেই হবে। বা সাকসেশন ইস্যুতে আপনার যদি কর্পোরেট গভর্নেন্স থাকে, লিস্টিং থাকে, সাকসেশন ইস্যু এগুলো প্রবলেম হয় না। প্রাইভেট কোম্পানিতে সাকসেশন ইস্যু অফটেন বিকামস এ বিগ প্রবলেম। আমরা রিসেন্টলিও একটা বড় প্রতিষ্ঠানের সাকসেশন ইস্যুতে গোলমাল দেখেছি, আমি নাম বললাম না। তো এই জিনিসগুলো তাদেরকে বোঝাতে হবে, এবং এই বোঝানোর দায়িত্বটা কিন্তু আমাদের ঢাকা এক্সচেঞ্জ, স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, এটা কিন্তু এসএসসির কাজ না, নট এট অল। নতুন লোককে নিয়ে আসা, এটা এসএসসির কাজ না। এই প্রমোশনাল কাজটা করা উচিত এক্সচেঞ্জের, কিন্তু তারা এই প্রমোশনাল কাজটা কোনো সময় করেছে বলে আমার মনে হয় না। বরং তাদের যে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জ, এরা নিজেরাই তো লিস্টিং করতে পারে, নিজেরা তো লিস্টেড না, নিজেরাই তো পাবলিকের হাতে শেয়ার দেয়নি। যারাই ব্রোকার তারাই মালিক। বেসিক কনসেপ্ট যেটা, যে ট্রেডার অ্যান্ড ওনার শুড বি সেপারেটেড, এটা তারা করে নেই। তারা কি নিজেরাই যেখানে পাবলিকের হাতে শেয়ার দিয়ে লিস্টিং করে নাই, তারা অন্যকে কীভাবে বলে? সিডিবিএল একটা অর্গানাইজেশন আছে, এরা লিস্টিং করে না কেন? তো আমি বলছি যে এই যে উদ্যোগটা, এটা নাই। এবং এখানে যারা মাল্টিন্যাশনাল আছে তাদের অর্থের অভাব নেই, আপনি দেখবেন এদের অর্থের অভাব নেই। এবং এদের 10 টাকা শেয়ার অনেকের 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা দাম। তো এদের তো কোনো অর্থের অভাব নেই, এরা কেন আসবে? আর 3 নম্বর, ভালো কোম্পানি যখন আসবে, তখন সে 10 টাকায় হয়তো শেয়ারটার দাম, এটা ছিল 20 বছর আগে। এই 20 বছরের কোম্পানি অনেক গ্রো করেছে, কতগুলো কোম্পানি এত দ্রুত গ্রো করেছে যে ধারণা করা যায় না। এখন যদি আপনি 10 টাকার কোম্পানিকে 40 টাকা প্রিমিয়াম দিয়ে আইপিওতে নিয়ে আসতে চান, তারা তো আসবে না। সুতরাং আইপিও প্রাইসিংয়ের যে আমাদের আইন কানুন আছে, এইগুলোকে পরিবর্তন করতে হবে ভালো কোম্পানিকে অ্যাট্রাক্ট করতে হলে। আপনি ভালো কোম্পানিকে যদি অ্যাট্রাক্ট করতে চান, আইপিও প্রাইসিং ভালো হতে হবে। 10 টাকার শেয়ারকে দরকার হলে আপনি 200 টাকা দেন। আমার মনে হয় যে গ্রামীণকে আমরা নিয়ে এসেছিলাম 10 টাকার শেয়ার 70 টাকা না 80 টাকা দিয়ে, দেখেন এটার দাম এখন 200-300 টাকা। তো ভালো কোম্পানিকে আনতে গেলে আপনাকে প্রপার আইপিও প্রাইসিং করতে হবে। এইগুলো অনেক সমস্যা আছে। এই যে আমি গত 20 বছর ধরে শুনছি, বা অ্যাটলিস্ট 15 বছর ধরে শুনছি, যে সরকারি কোম্পানিকে নিয়ে আসা হবে। কিছুদিন আগে একটা মিটিংয়ে বললো মাল্টিন্যাশনাল দেখে নিয়ে আসা হবে।
এসব কথাগুলো খুব হাস্যকর। মাল্টিন্যাশনালকে সরকার কীভাবে নিয়ে আসে? ইট ইজ দ্য ডিসিশন অফ দ্য মাল্টিন্যাশনাল কোম্পানিজ, তারা আসবে কি আসবে না, সরকারের কথাই তো তারা আসবে না। অথচ সিদ্ধান্ত হলো কি মাল্টিন্যাশনাল কোম্পানিকে নিয়ে আসা। হাস্যকর সিদ্ধান্ত, তারা বেসিক জিনিসটাই বোঝে না। এবার সেরে মিটিংটা প্রিজাইড করলো কে? সরকার প্রধান, তদানীন্তন সরকার প্রধান। বেসিক আন্ডারস্ট্যান্ডিং নাই। তো এই যে আমাদের পুঁজিবাজার সম্পর্কে একটা গুরুত্ব, এটা আমরা দিচ্ছি না। না দেওয়ার বহু কারণ আছে। আমি যদি একটা সরকার যদি মনে করে আরে আমার বিনিয়োগ তো 99% বা তারও বেশি ব্যাংক থেকে আসে, তাহলে আমি ব্যাংককে গুরুত্ব দেবো, পুঁজিবাজারকে দিতে দেবো না। আর সেকেন্ডারি মার্কেটে যে ট্রানজ্যাকশানগুলো হয়, এটা তো বিনিয়োগ না। এটা আমার শেয়ার আপনার কাছে যায়, আপনার শেয়ার আরেকজনের কাছে যায়, ব্যক্তিগত লাভ ক্ষতি হয়। কিন্তু দেশে কোনো বিনিয়োগ হয় না। দেশে বিনিয়োগ হয় প্রাইমারি শেয়ারের মাধ্যমে, আইপিওর মাধ্যমে। সে আইপিও ইজ ড্রাই ফর দ্য লাস্ট 2 years। স্যার তাহলে মানে এখন নতুন সরকার এসেছেন দেশে, তো সরকার আসলে পুঁজিবাজারের ব্যাপারে আসলে দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত বা করণীয় কি হওয়া উচিত? আসলে দুটো জিনিস, নতুন সরকার এসেছে মানে একটা স্টেবল দীর্ঘমেয়াদী সরকার এসছে, তারা তাদের পলিসির উপর মানুষের আস্থা থাকবে এবং অনিশ্চিত পরিবেশ থেকে একটা মোটামুটি একটা গ্রহণযোগ্য পরিবেশে আমরা এসেছি, একটা বিনিয়োগযোগ্য পরিবেশে আমরা এসেছি। সুতরাং একটা প্রত্যাশা থেকে কিন্তু এই সরকার পরিবর্তনের সাথে সাথে দাম বেড়েছিল কিছু। শুধু একমাত্র প্রত্যাশা দিয়ে দাম ধরে রাখা যায় না। হয়তো কিছুটা যেত, গভর্নমেন্ট হয়তো বিনিয়োগ সম্পর্কে কিছু পলিসি করত, বাট আনফর্চুনেটলি সরকার আসার সামান্য কদিন পরেই ইরানের যুদ্ধ শুরু হলো এবং তেলের মূল্য বৃদ্ধির ফলে সমস্ত বিশ্বে একটা জ্বালানি সংকট সৃষ্টি হলো। তাহলে হয়তো 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে পরিস্থিতি শান্ত হবে এবং বিনিয়োগের পরিবেশ বাংলাদেশে আসবে। আমার ধারণা বহু বিনিয়োগকারী সাইডলাইনে বসে আছে, যে পরিস্থিতি ভালো হলেই তারা বিনিয়োগ করতে চায়। তো সেই সময়টা আসবে ইনশাল্লাহ। আমি পেসিমিস্টিক কথা বলবো না, হতাশার কথা বলবো না। নতুন সরকার এসছে, এরা একটা দীর্ঘমেয়াদী যদি পরিকল্পনা নেয়, সুশাসনের দিকে ভালো খেয়াল রাখে। সেক্ষেত্রে বিএসসিসির ভূমিকাটা কেমন হওয়া উচিত? বিএসসিসির বিএসসিসির নিরপেক্ষ ভূমিকা হওয়া উচিত, মার্কেট ফ্রেন্ডলি ভূমিকা হওয়া উচিত, মার্কেটকে এনকারেজ করার ভূমিকা হওয়া উচিত এবং মার্কেট ডিসিপ্লিন, ট্রান্সপারেন্সি এটা এনশিওর করার ভূমিকা হওয়া উচিত। এটাই তাদের ভূমিকা। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্টার নিউজের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।